দীপজল নামক এই লোকটা এত অসভ্য কেন আমি বুঝি না। প্রায় তার নামে কিছু রিপোর্ট আসে গণমাধ্যমে, সেগুলি খুবই নেগেটিভ, কোনো পজিটিভ রিপোর্ট দেখি না। দেখেন, এ হচ্ছে মনে প্রাণে হচ্ছে বিএনপি মনা, তাই ছিল, যাই না, কিন্তু এত সুবিধাবাদী যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটা আসন থেকে নির্বাচন করার জন্য সে নমিনেশন পেপার সাবমিট করার চেষ্টা করেছিল বা করেছিল, সেই ছবি গণমাধ্যমে আসছে। তার মানে হচ্ছে ক্ষমতার সঙ্গে থাকা, সুবিধাভোগী। আর এখন যেহেতু অভিনয়ের সাথে নাই, কিন্তু তার ওই অভিনয়ের পরিচিতিটা বা তার নেম ফেমটা সে ব্যবহার করছে নানা রকম যত অপকর্ম, ব্যবসায়িক স্বার্থ, টাকা পয়সা কামানো, এইসব কাজে। তেমন একটা খবর গণমাধ্যমে এসছে, মারধর এবং অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন নারী। রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগে বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। সিএমএম আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দিয়েছে। ৬ই আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র বলছে, মামলায় ডিপজলের সাথে তার সহকারী ফয়সাল নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয় ফয়সাল ডিপজলের একান্ত সচিব। আর অভিযোগটা হলো এই যে বাদী যে নারী, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২রা জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন সেখানে ডিপজল রয়েছে। পরে ডিপজল যে কক্ষে ছিলেন সেই কক্ষে তিনি যান। তিনি ডিপজলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন। মহিলা হয়তো অপ্রকৃতস্থ অথবা বেশি মাত্রায় ভক্ত, সেই আচরণ করতেই পারে। সেইগুলিকে তো হ্যান্ডেল করার মানে অনেক রকম পদ্ধতি আছে, সেটা তো এই ডিপজলের মতন লোকদের জানার কথা। কিন্তু কী হলো, ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। এক পর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে পারেন। পরে ডিপজলের সহকারীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহকারীরা। এক পর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। চিন্তা করেন, একটা বেয়াদবিতে একটা সীমা থাকা চাই। এটা কীভাবে পারে ডিপজলের মধ্যে একজন অভিনেতা? পরে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই নারী চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মারধর করার ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি। এখন এর পেছনে অন্য কোনো ব্যাপারও থাকতে পারে, কিন্তু আদালত তো নিশ্চয়ই সব কিছু দেখেই এই মামলা নির্দেশ দিয়েছে এবং সিআইডিকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছে। কিন্তু দেখেন, এটা যদি মনে করেন যে এখানে অন্য কোনো ঘটনা আছে বা এই নারী হয়তো দায়ী এই পরিস্থিতি তৈরি করার জন্য, কিন্তু অ্যাসিড নিক্ষেপ করবে কেন? সেই কাগজপত্র সে আদালতে দাখিল করছে। ১। ২ নম্বর হলো, এটি তো প্রথম না, তার এর আগেও কিন্তু বেশ কিছু এরকম ঘটনা, রাজনীতিতে অংশগ্রহণ করা ছাড়াও নানা রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু তার সাথে জড়ায় আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পের বিভিন্ন শিল্পীদের নিয়ে কেচ্ছা কাহিনী শেষ নাই, এবং সবচেয়ে বড় ১৫ বছরে ছিল যে সব দলবল নিয়ে আওয়ামী লীগ করার চেষ্টা করা, সেখান থেকে ফায়দা তোলা। কিন্তু প্রকৃত যারা শিল্পী, দেখেন সাকিব খান, যে তার কিন্তু এই সমস্তর মধ্যে নেই, সে কিন্তু ওই অভিনয়ের মধ্যেই আছে এবং সেটা করেই কিন্তু সে আজকে একটা পর্যায়ে উপনীত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।